শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই এপিসোড থেকে পাঠ আরম্ভ করছি একটি শ্রুতি পুস্তকের, মহাশ্বেতা দেবীর 1084 মা। কয়েকদিন আগেই 15ই জানুয়ারি 2026 ছিল মহাশ্বেতা দেবীর 100তম জন্মদিন। সেই উপলক্ষে এই পাঠ আমাদের শ্রদ্ধার্ঘ্য। মহাশ্বেতা দেবীর গল্প আমাদের এই পডকাস্টে কথক মহাশ্বেতা আগে পাঠ করেছে এবং তখন তাঁর সম্বন্ধে, তাঁর জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা করেছে। তার পুনরাবৃত্তি করব না। আজ যে উপন্যাসটি পাঠ করতে চলেছি তার সম্বন্ধে কয়েকটি কথা বলে নিয়ে পাঠ আরম্ভ করব। সে বিষয়েও বেশি কিছু বলার হয়তো প্রয়োজন নেই, কারণ 1084 মা মহাশ্বেতা দেবীর সবথেকে বেশি পঠিত এবং আলোচিত সৃষ্টিগুলির মধ্যে একটি। এই বিষয়ে অনেক বিদগ্ধ ব্যক্তিরা অনেক কিছু বলে গেছেন। সংক্ষেপে বলতে পারি, মহাশ্বেতা দেবীর সব রচনাই অত্যন্ত আবেগপূর্ণ, কিন্তু তার মধ্যেও এই উপন্যাসটিকে বিশেষভাবে আবেগে উচ্ছল বলতে হবে। এই আবেগ কিন্তু কবির লাবণ্যপূর্ণ কাব্যময় আবেগ নয়। কোনো ব্যথিত মানুষের ব্যথাকে খুব কাছ থেকে দেখে, একেবারে ভিতর থেকে তার নিজের ব্যথা হিসেবে অনুভূত হয়ে হৃদয়ের একেবারে মর্মস্থল থেকে তার যে আন্তরিক অভিব্যক্তি বেরোয়, মহাশ্বেতা দেবীর বহু লেখাই সেই মহৎ সাহিত্যের পর্যায়ে পড়ে। আর সেই ব্যথার ক্রন্দন, সেই ক্ষোভের চিৎকার 1084 মাতে যেমন স্পষ্ট, তা বোধহয় বাংলা ভাষাতেই বিরল। কিন্তু তাই বলে মনে করবেন না যে আমি বলছি যে এই লেখা হৃদয় সর্বস্ব, অগভীর। ঠিক তার উল্টো। যাদের কথা লিখেছেন তাদের প্রাণ মনের একেবারে অন্তঃস্থলের বেদনাকে নিজের বলে অনুভব করে তারপর অতি যত্নে গভীর চিন্তার সঙ্গে চরিত্র, ঘটনাবলী, দৃশ্য, সংলাপের মধ্যে দিয়ে এত নিপুণভাবে লেখিকা পরিবেশন করেছেন যে সেই পরিবেশনা প্রচ্ছন্ন থেকে সামনে তুলে ধরেছে সেই চরিত্র, সেই ঘটনা, সেই ব্যথা, বেদনা, ক্ষোভ। যেমন শিল্পীর নিপুণ আঁকার কি বোনার কাজে, কোনো ছবি কি গালিচায় তার বিষয়বস্তু জীবন্ত হয়ে সামনে ফুটে ওঠে, আর তুলির টান, রঙিন সুতোর টানাপোড়েন একেবারে অদৃশ্য হয়ে থাকে, ঠিক সেই রকম। সাহিত্য রচনা শৈলীর দিক থেকে উপন্যাসের কারিগরি সহজেই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকের স্থান পেতে পারে। এই উপন্যাসের বিষয়বস্তুও মহাশ্বেতা দেবীর পক্ষে একদিক থেকে একটু ব্যতিক্রমী। যিনি প্রত্যন্ত আদিবাসীদের প্রাণের কথার কাছে বারবার ফিরে গেছেন, এই উপন্যাসে তিনি কেন্দ্রস্থলে রেখেছেন খাস কলকাতার শিক্ষিত বুদ্ধিজীবী মধ্যবিত্ত সমাজ আর তার পাশেই থাকা নিম্নবিত্ত সমাজকে। কিন্তু আরও গভীরভাবে ভেবে বুঝতে পারি যে আসলে বারবার মহাশ্বেতা একই জায়গায় ফিরে গেছেন। যেখানেই তিনি অধিকার বঞ্চিত দুঃখী মানুষের সংস্পর্শে এসেছেন, সেখানেই তাঁর সংবেদনশীলতা, তাঁর সহমর্মিতা তাঁকে স্থির থাকতে দেয়নি। তুলে নিয়েছেন কলম। তার ফলে যে শুধু মহৎ সাহিত্যই সৃষ্টি হয়েছে তা নয়। মহাশ্বেতা ঘটকের কাকা ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে যেমন, মহাশ্বেতার সাহিত্যেও ধরা রয়ে গেছে ইতিহাসের, নৃতত্ত্বের, রাজনীতি ও সমাজনীতির দিনলিপির এক একটি পাতা, এক একটি দলিল। সমাজগত অবিচারের দিক থেকে বহু মানুষে তখনকার মতো চোখ সরিয়ে নিতে পেরে থাকলেও ভবিষ্যতের জন্য রয়ে গেছে এক একটি জ্বলন্ত প্রমাণ। আর তাই 1084 মা শুধু আশ্চর্য সাবলীল সাহিত্যই নয়, বাংলায় নকশাল আন্দোলনের একটি মূল্যবান নথিপত্রও বটে। মাত্র কয়েক বছরের মধ্যে যে আন্দোলন অর্থপূর্ণ আকার ধারণ করেছিল, যা মাত্র কয়েক মাসের নির্মম শাসনে প্রায় নির্মূল করা হয়েছিল, বাঙালির মনে তা প্রায় রূপকথার মতো স্থান অধিকার করে আছে গত 50 বছর ধরে।
কিন্তু রূপকথার মতোই সে অনেকটা সাদায় কালোয় রচিত, অনেকটা অতিমানবিক বীরপুরুষ আর রাক্ষসের যুদ্ধের গল্পের মতো হয়ে গেছে। তার মানবিক দিক, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের নৃশংসতা, ইতিহাসের এই দিনটির মনুষ্য মূল্য, তার গর্ব আর তার লজ্জা যেন নেহাত গল্প কথার মতোই হয়ে গেছে। তার সঙ্গে যেন আমাদের সম্পর্ক নেই। কিন্তু ইতিহাসের শিক্ষা ভুলে গেলে ইতিহাসের অমোঘ নিয়মে বারবার সেই একই ক্লাসরুমে ফিরে যেতে হয়। 50 বছর আগে লেখা হাজারচুরাশির মা নকশাল আন্দোলনের যে দিকটাতে আমাদের বেশি দৃষ্টি পড়েনি সেই দিকটা তুলে ধরে। এই গল্প বলতে গিয়ে মহাশ্বেতা দেবী যে আশ্চর্য রচনা শৈলীর সাহায্য নিয়েছেন তাও বিস্ময়কর। হয়তো 70-এর দশকের কলকাতার সমাজের মতো আধুনিক জটিল বিষয়বস্তুর গল্প বলেই মহাশ্বেতা এক জটিল বহুমাত্রিক লেখার ভঙ্গি অবলম্বন করা ঠিক মনে করেছেন। পুরো উপন্যাসের ঘটনা ঘটছে একটি মাত্র দিনে। উপন্যাসটি যে 4টি অধ্যায়ে বিভক্ত, সেগুলির নাম সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা। সমগ্র উপন্যাসটি লেখা একটি চরিত্র, তাঁর অন্তর্চিন্তা, তাঁর অনুভবকে অবলম্বন করে, মধ্যবিত্ত বাঙালি গৃহিণী সুজাতা। কিন্তু এই দিনটি সুজাতার জীবনে একটি বিশেষ দিন। 22 বছর আগে এই দিনেই তিনি জন্ম দিয়েছিলেন তাঁর পুত্র সন্তান ব্রতীকে, আর 2 বছর আগে এই দিনেই ব্রতী মারা যায়। তাই এই একটি দিনে সুজাতার মনের মধ্যে দিয়ে ভেসে চলে গত 2 বছরের স্মৃতি, 2 বছর আগের সেই ভয়ঙ্কর দিনটির স্মৃতি, তার আগের 20 বছরের কথা, তারও আগের কথা। সিনেমার ফ্ল্যাশব্যাকের মতোই আখ্যান কখনো বর্তমানে, কখনো অদূর অতীতে, কখনো সুদূর অতীতে। সময়ের উপর দিয়ে এই চারণা কিন্তু সুজাতার ইচ্ছাকৃত নয়। স্মৃতিরা তার মনের দরজা ঠেলে বেরিয়ে আসে। তাই এইসব ফ্ল্যাশব্যাক সুচারুভাবে অনুচ্ছেদ বা পরিচ্ছেদে বদ্ধ নয়, প্রতি ছত্রে ছত্রে তাদের আনাগোনা। লেখিকা পাঠকের সুবিধার জন্য সুজাতার মনে পড়ল এই ধরনের কথা ব্যবহার করে তা ইঙ্গিত করে দিয়েছেন কোনো কোনোবার, কিন্তু অনেকবারই দেননি। ইংরেজিতে যাকে বলে স্ট্রিম অফ কনসিয়াসনেস, কখনো কখনো সেইভাবেই এক সময়ের কথার উপর চলে এসেছে অন্য সময়ের কথা। কোনো মুদ্রণ সংকেত, অতীতের কথা অন্য হরফে ছাপা, এসবেরও আশ্রয় নেননি। আর শুধু সময়ের আগুপিছুই নয়, এক একটি কথা সংলাপ না সুজাতার অন্তর্চিন্তা, সংলাপ হলে তা কার সংলাপ, এইসবের কোনো চিহ্ন বা সংকেত নেই, একটিও কোটেশন মার্ক নেই। কেবল কোনো কোনো জায়গায় সংলাপ অনুচ্ছেদে বিভক্ত আছে। বিভিন্ন কথা পাঠকের দিকে ধেয়ে আসে তীব্র বেগে, প্রায় একসঙ্গে জট পাকিয়ে। অনুমান করি সুজাতার মনের আচ্ছন্ন ভাব পাঠকের মনে সুজাতার বিপন্ন মনের এবড়ো খেবড়ো চিন্তার সঞ্চার করতেই লেখিকা সুজাতার মনের অবস্থার বিশদ বর্ণনা না করে অনেক বেশি কার্যকরী এই দক্ষ জটিল পদ্ধতি অবলম্বন করেছেন। সাহিত্য হিসেবে এই উপন্যাস শুধু এই কারণেই অধ্যয়নযোগ্য। এই রকম একটি কাহিনী কিভাবে পাঠ করা উচিত? হয়তো অনেকভাবেই করা যায়। আমি নিজে পাঠ করার সময়ে 2টি কথা স্মরণ রেখেছি। প্রথমত, মহাশ্বেতা দেবী এই কাহিনী লেখার সময়ে সুজাতার অন্তর্লোক পাঠককে একেবারে ভিতর থেকে দেখতে দিতে চেয়েছিলেন। পাঠ করার সময় আমারও তাই সুজাতার ব্যক্তিগত কণ্ঠস্বরেই এই কাহিনী পাঠ করতে হবে। নৈর্বক্তিক বা কোনো তৃতীয় ব্যক্তির মতো করে পাঠ করলে চলবে না। দ্বিতীয়ত, সুজাতার অনুভবের গভীরতা, তাঁর আবেগকে লেখিকা খোলা রাশ দিয়েছেন এই লেখাতে। পাঠের সময় সেই একই কাজ করতে হবে। আবেগকে ভয় পেলে চলবে না, কিংবা যেহেতু আমি পাঠ করছি, নাটক বা সিনেমা করছি না, সেই অজুহাতে ঠান্ডা গলায় মহাশ্বেতার সযত্নে রচিত আবেগপ্রবণ কথাগুলি পাঠ করে তার মর্যাদা ক্ষুণ্ণ করলে চলবে না।
তার ফলে আমার পাঠ যেরকম দাঁড়িয়েছে তা আপনাদের ভালো লাগবে আশা করি শ্রোতা বন্ধুরা। তার বিচার আপনারাই করবেন। আরম্ভ করার আগে আর দুটি কথা বলে নেওয়া ভালো। এই উপন্যাসের মধ্যে একটি দুটি জায়গা আছে যেখানে মাত্র একটি দুটি বাক্যে লেখিকা দৈহিক নির্যাতনের সম্পর্কে সরাসরি উল্লেখ করেছেন। 1974 সালে করুণা প্রকাশনী থেকে এই বইটির যখন প্রথম প্রকাশ হয় তখন এই উল্লেখ প্রচলিত ছিল কিনা জানি না। আজ উগ্র টিভি সিরিয়ালের যুগে এগুলো আমাদের অনেকের কাছেই জলভাত হয়ে গেছে, কিন্তু তাও যদি কেউ বিশেষ সংবেদনশীল হন তাই উল্লেখ করছি। দ্বিতীয়ত, অনেকেই হয়তো জানেন যে এই বই থেকে বাংলায় কোনো চলচ্চিত্র হয়নি, কিন্তু 1998 সালে গোবিন্দ নিহালনি একটি হিন্দি চলচ্চিত্র তৈরি করেন যা সমাদৃত হয়েছিল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। কিন্তু বই হিসেবে এর কাটতি বর্তমানকালে কমে গেছে। বহু শিক্ষিত বাঙালি বইটির কথা জানেন কিন্তু পড়েননি। হয়তো ইতিহাসের একটি বিশেষ অধ্যায় নিয়ে লেখা বলে অনেকে একে সময় উপযোগী মনে করেন না, কিন্তু ঐতিহাসিক পটভূমি ফিরে ফিরে আসে। এই কাহিনী আসলে ক্ষমতার হাতে অধিকার বঞ্চনার কথা। ঠিক আজকে আমরা আমাদের জীবনে যে সমাজের মুখোমুখি তাতে এই কাহিনীর আশ্চর্য প্রতিধ্বনি। অনেক কথা হলো, এবার পাঠে যাই। আরম্ভ করছি আজকের পাঠ, মহাশ্বেতা দেবীর উপন্যাস 1084 মা। এই এপিসোডে প্রথম পর্ব। সকাল। স্বপ্নে সুজাতা 22 বছর আগেকার এক সকালে ফিরে গিয়েছিলেন। প্রায়ই যান। নিজেই ব্যাগে গুছিয়ে রাখেন তোয়ালে, জামা, শাড়ি, টুথব্রাশ, সাবান। সুজাতার বয়স এখন 53। স্বপ্নে তিনি দেখেন 31 বছরের সুজাতাকে ব্যাগ গোছানোয় ব্যস্ত, গর্ভের ভারে মন্থর শরীর। তখনও যুবতী এক সুজাতা ব্রতীকে পৃথিবীতে আনবেন বলে একটি একটি করে জিনিস ব্যাগে তোলেন। সেই সুজাতার মুখ বারবার যন্ত্রণায় কুঁচকে যায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্না সামলে নেন সুজাতা, স্বপ্নের সুজাতা। ব্রতী আসছে। সেদিন রাত 8টা থেকেই যন্ত্রণা শুরু হয়েছিল। হেম অভিজ্ঞের মতো বলেছিল, পেট নাবুতে নেমেছে মা, আর দেরি নেই। হেমই ওর হাত ধরে বলেছিল, ভালো ভালতে দুজনেই দু ঠাঁই হয়ে ফিরে এসো। যন্ত্রণা হচ্ছিল, ভয়ানক যন্ত্রণা। যে কোনো সময় সন্তান হতে পারে বলে সুজাতা আগের দিন থেকেই নার্সিংহোমে। জ্যোতির বয়স তখন 10, নিপার 8, তুলির 6। শাশুড়ি সুজাতার কাছেই ছিলেন, মনে আছে। জ্যোতির বাবা শাশুড়ির একমাত্র সন্তান। একটি সন্তান হতেই শাশুড়ি বিধবা। সুজাতার সন্তান হওয়া দেখতে পারতেন না তিনি, ভয়ঙ্কর বিদ্বেষের চোখে তাকাতেন। ঠিক সন্তান হবার সমকালে চলে যেতেন বোনের বাড়ি, সুজাতাকে অকুলে ভাসিয়ে। স্বামী বলতেন, মা অত্যন্ত নরম, বুঝলে, তিনি এসব দেখতে পারেন না, যন্ত্রণা টন্ত্রণা, চেঁচামেচি। অথচ সুজাতা চেঁচাতেন না, কাতরাতেন না কখনো। দাঁতে ঠোঁট চেপে ধরে ছেলে মেয়েদের বিলি ব্যবস্থা করতেন। সেবার শাশুড়ি এখানে ছিলেন, কেননা বোন কলকাতায় ছিলেন না। জ্যোতিদের বাবা কানপুর গিয়েছিলেন কাজে, মনে আছে। দিব্যনাথ জানতেনও না মা থেকে যাবেন এবার। থাকেন না, এবার থাকবেন না, এই জানতেন। তবু সুজাতার জন্য ব্যবস্থা করে যাননি দিব্যনাথ, কোনোদিনই করেননি। সুজাতা বাথরুমে গিয়ে যন্ত্রণায় কেঁপে ওঠেন, ভয় পেয়ে যান রক্ত দেখে, নিজেই সব গুছিয়ে নেন, ঠাকুরকে বলেন ট্যাক্সি আনতে। নার্সিংহোম চলে যান একা একা। ডাক্তার খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন খুব।
সুজাতার চোখ যন্ত্রণায় ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন চোখের ওপর কাঁচ ঢেকে দিচ্ছিল কে, অস্বচ্ছ কাঁচ। জোর করে চোখ খুলে ডাক্তারের দিকে চেয়ে সুজাতা বলেছিলেন, অ্যাম আই অল রাইট? নিশ্চয়। চাইল্ড, আপনি ঘুমন। কি করবেন? অপারেশন। ডাক্তারবাবু, চাইল্ড? আপনি ঘুমন, আমি তো আছি। একা এলেন কেন? উনি নেই। সুজাতা অবাক হয়েছিলেন। তিনি তো আশাই করেননি কলকাতায় থাকলেও দিব্যনাথ সঙ্গে আসবেন। ডাক্তার কেন আশা করেন? দিব্যনাথ সঙ্গে আসেন না, সুজাতাকে নিয়ে যান না সময় হলে। নবজাতকের কান্না শুনতে হবে বলে তেতলায় ঘুমন। সন্তানদের অসুখ হলেও রাতে খোঁজ নেন না। তবে দিব্যনাথ লক্ষ্য করেন, সুজাতাকে লক্ষ্য করে দেখেন আবার মা হবার যোগ্য শরীর হচ্ছে কিনা সুজাতার। টনিক খাচ্ছ তো? গাঢ় যেন কফ বসা গলায় জিজ্ঞেস করেন দিব্যনাথ। কামনায় অস্থির হলে ওর গলায় যেন কফ জমে থকথকে হয়ে যায় স্বর। সুজাতা জানেন দিব্যনাথকে। দিব্যনাথ তাঁর শরীর স্বাস্থ্যের খোঁজ নেবার একটি অর্থই হতে পারে। ডাক্তার কি করে জানবেন দিব্যনাথকে? সুজাতাকে ওষুধ দেন। ওষুধে ব্যথা কমেনি। সেই সময়ে সহসা সুজাতার মনে ভীষণ ব্যাকুলতা এসেছিল সন্তানের জন্যে। তুলি হবার পর 6 বছর কেটে যায় প্রায়। অনেক কষ্টে সুজাতা নিজেকে রক্ষা করেছিলেন, শেষ রাখতে পারেননি। তাই অশ্লীল অসুচি লেগেছিল নিজেকে 9 মাস ধরে। শরীরের ক্রমবর্ধমান ভারকে মনে হয়েছিল অভিশাপ। কিন্তু যখন বুঝলেন তাঁর আর সন্তানের জীবন সংশয় হতে পারে, তখনই বুক ভরে উঠেছিল ব্যাকুল মমতায়। সুজাতা ডাক্তারকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন, অপারেশন করুন, ওকে বাঁচান। তাই তো করছি। ডাক্তারের কথায় নার্স ইঞ্জেকশন দেয়। যন্ত্রণা সুজাতার তলপেট ফুঁড়ে ফুঁড়ে ঢুকছিল আর বেরোচ্ছিল। 1948 সাল 16ই জানুয়ারি। সুজাতা বিছানার সাদা চাদর খামচে ধরছিলেন বারবার, কপাল ঘেমে উঠছিল। চোখের নিচে কালো দাগটা ছড়িয়ে পড়ছিল, বড় হচ্ছিল। একটুও শীত করছিল না সুজাতার, অথচ সে জানুয়ারিতে তীব্র শীত। তলপেটে যন্ত্রণা ফুঁড়ে ফুঁড়ে ঢুকছে আর বেরোচ্ছে। বিছানার সাদা চাদর খামচে ঘামতে ঘামতে সুজাতা জেগে উঠলেন। পাশে জ্যোতির বাবাকে দেখে তাঁর সাদা কপালে লম্বা ভুরু দুটো কুঁচকে গেল। জ্যোতির বাবা পাশের খাটে কেন? তারপর মাথা নাড়লেন। ব্রতী হওয়ার দিন জ্যোতির বাবা কাছে ছিলেন না, তাই সুজাতার স্বপ্নেও দিব্যনাথ কখনো থাকেন না। কিন্তু এখন তো আর স্বপ্ন দেখছেন না সুজাতা। তারপর কোনো মতে হাত বাড়ালেন। ব্যারলগান ট্যাবলেট, জল। ট্যাবলেট খেলেন, জল খেলেন। আঁচল দিয়ে কপাল মুছলেন, আবার শুলেন। এখন খুব দরকার 1 থেকে 100 গুনে ফেলা। ডাক্তারের নির্দেশ, গুনলেই ব্যথা কমে যায়। গুনতে যা সময় লাগে তার মধ্যেই ব্যারলগান কাজ করতে শুরু করে, ব্যথা কমে। তারপর ব্যথা কমে। সুজাতাকে ক্লান্ত, অবসন্ন, পরাজিত করে ব্যথা কমে। ব্যথা এখনই কমেছে, এখন ব্যথা কমা দরকার। ঘড়ির দিকে চাইলেন, 6টা বেজেছে। দেওয়ালের দিকে চাইলেন, ক্যালেন্ডার, 17ই জানুয়ারি। 16ই জানুয়ারি সারা রাত যন্ত্রণা ছিল। জ্ঞানে অজ্ঞানে ইথারের গন্ধ, চড়া আলো, আচ্ছন্ন যন্ত্রণার ঘোলাটে পর্দার ওপারে ডাক্তারদের নড়াচড়া সারা রাত, সারা রাত। তারপর ভোরবেলা 17ই জানুয়ারি ভোরে ব্রতী এসে পৌঁছেছিল। আজ সেই 17ই জানুয়ারি, সেই ভোর 2 বছর আগে 17ই জানুয়ারি এই ঘরে এমনি করে এই লোকটির পাশের খাটেই ঘুমোচ্ছিলেন সুজাতা। টেলিফোন বেজেছিল পাশের টেবিলে। হঠাৎ টেলিফোন বাজছে। জ্যোতির ঘরে।
2 বছর আগে সেদিনের পরেই জ্যোতি টেলিফোনটা ওর নিজের ঘরে নিয়ে যায়। বিবেচক, বিবেচক জ্যোতি, তাঁর প্রথম সন্তান, তাঁর জ্যেষ্ঠ, দিব্যনাথের অনুগত ও বাধ্য ছেলে, বিনির সহৃদয় স্বামী, সুমনের স্নেহময় পিতা। বিবেচক জ্যোতি। সুজাতা 2 বছর আগে 51 পার করেছিলেন, জ্যোতির বাবা 56। নিরাপদ বয়স, জীবন দুজনের গুছানো সুশৃঙ্খল। মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়ে মন ও পাত্র স্থির করেছে। বড় ছেলে সুপ্রতিষ্ঠিত, ছোট ছেলেকে বাবা কলেজের পরই বিলাতে পাঠাবেন। সব গুছানো, সুশৃঙ্খল, সুন্দর ছিল, বড় সুন্দর। সেই সময়, সেই বয়সে টেলিফোন বেজেছিল। মা ঘুম চোখে রিসিভার তুলেছিলেন। হঠাৎ একটা অচেনা নৈর্বক্তিক অফিসার কণ্ঠ জিজ্ঞেস করেছিল, ব্রতী চ্যাটার্জি আপনার কে হয়? ছেলে, কাঁটাপুকুরে আসুন। হ্যাঁ, সেই মুখ অবয়ব রক্ত মাংসহীন কণ্ঠ বলেছিল, কাঁটাপুকুরে আসুন। রিসিভার আছড়ে পড়েছিল, মা পড়ে গিয়েছিল দাঁতে দাঁত লেগে। 2 বছর আগে 17ই জানুয়ারির ভোরে ব্রতীর জন্মদিনে, ব্রতীর পৃথিবীতে পৌঁছবার সমকালে এই সুন্দর ঝকঝকে বাড়িতে, এই শান্ত সুন্দর পরিবারে এই টেলিফোনের খবরের মতো একটা বিশৃঙ্খল হিসেব ছাড়া ঘটনা ঘটেছিল। সেই জন্যেই জ্যোতি টেলিফোনটা সরিয়ে নিয়ে যায়। সুজাতা তা জানতেন না। 3 মাস সুজাতা কিছুই জানতেন না। বিছানায় পড়ে থাকতেন চোখে হাত চাপা দিয়ে। কখনো কাঁদতেন না চেঁচিয়ে। হেম, একা হেম ওর কাছে থাকত, ঘুমের ওষুধ দিত, ওর হাত ধরে বসে থাকত। তাই সুজাতা জানতেন না কবে টেলিফোনটা সরিয়ে নিয়ে যাওয়া হয়। 3 মাস বাদে সুজাতা আবার ব্যাংকে যেতে শুরু করলেন। আবার জ্যোতি, নিপা আর তুলির সঙ্গে সহজভাবে কথা বললেন। জ্যোতির ছেলে সুমনের পেন্সিল কেটে দিলেন। জ্যোতির স্ত্রী বিনিকে বললেন, আমার কালো পাড় শাড়িটা কি কাচতে দিয়েছ? জ্যোতির বাবা যখন বম্বে গেলেন, তখন তাঁর সুটকেসে এই সবগুলোর ভুসি দিয়ে দিলেন। এমনি করেই কখন স্বাভাবিক হয়ে গেল, সব সহজ হয়ে গেল। তখন সুজাতা লক্ষ্য করলেন টেলিফোনটা তার ঘর থেকে জ্যোতির ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। দেখেই ওর ভুরু কুঁচকে গিয়েছিল। জ্যোতির বুদ্ধি এত কম। মাথা নেড়েছিলেন বারবার জ্যোতির নির্বোধিতা দেখে। এখন তো আর কোনো টেলিফোন আসবে না। জ্যোতির বাবার নিজস্ব চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আপিস। জ্যোতি ব্রিটিশ নামাঙ্কিত ফার্মে মেজো সাহেব। নিপা, বড় মেয়ের বর, কাস্টমসে বড় অফিসার। তুলি যাকে বিয়ে করেছে, সেই টনি কাপাডিয়া, নিজে এজেন্সি খুলে সুইডেনে ভারতীয় সিল্ক বাটিক, কার্পেট, পেতলের নটরাজ ও বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া পাঠায়। জ্যোতির শ্বশুর শাশুড়ি বিলেতেই থাকেন। এরা কেউ এমন কোনো বেহিসেবি বিপজ্জনক কাজ করবে না যে জন্য হঠাৎ টেলিফোন আসতে পারে, হঠাৎ কাঁটাপুকুর মর্গে ছুটে যেতে হবে সুজাতাকে। এরা কেউ এমন বিরোধিতা করবে না যে জন্যে জ্যোতি আর তার বাবাকে ছুটোছুটি করতে হয় ওপর মহলে, কাঁটাপুকুরে যেতে হয় শুধু সুজাতা আর তুলিকে। এরা কেউ এমন অপরাধ করবে না যে জন্য কাঁটাপুকুরে পড়ে থাকতে হয় চিত হয়ে। একটা ভারী চাদর সরিয়ে ধরে ডোম। ওসি জিজ্ঞেস করে, ডু ইউ আইডেন্টিফাই ইয়োর সান? এরা সবাই বিবেচক, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সৎ নাগরিক। এরা সুজাতাকে তেমন কোনো অবস্থায় ফেলবে না, জ্যোতির বাবাকে বাধ্য করবে না ছুটোছুটি করতে। সত্যি বলতে কি, তাঁর ছেলে এমন কলঙ্কিতভাবে মরেছে, এই খবরটা ঢাকবার জন্য জ্যোতির বাবা দড়ি টানাটানি করে বেড়াচ্ছিলেন। টেলিফোনে খবরটা জানবার পরই জ্যোতির বাবার প্রথমেই মনে হয়েছিল কেমন করে খবরটা চেপে যাবেন। মনে হয়নি কাঁটাপুকুরে তাঁর যাওয়াটা বেশি জরুরি। জ্যোতি তাঁরই ভাবাদর্শে গড়া, সেও বাবার সঙ্গে বেরিয়ে গিয়েছিল। সুজাতাকে বাড়ির গাড়ি অবধি নিতে দেননি দিব্যনাথ।
কাঁটা পুকুরে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকবে সে কি হয়, যদি কেউ দেখে ফেলে? সেদিন ব্রতীর সঙ্গে সঙ্গে সুজাতার চেতনায় ব্রতীর বাবারও মৃত্যু ঘটে। ব্রতীর বাবার সেদিনের সেই মুহূর্তের ব্যবহার সুজাতার চেতনায় প্রবল উল্কাপাত ঘটায়, বিরাট বিস্ফোরণ। আদিম পৃথিবীতে যেমন ঘটেছিল কোটি কোটি বছর আগে, যেমন বিস্ফোরণে মহাদেশগুলো ছিটকে ম্যাপের দুপাশে সরে গিয়েছিল, মাঝখানের দুস্তর ব্যবধান ঢেকে ফেলেছিল মহাসমুদ্র। দিব্যনাথের সেদিনের ব্যবহারের ফলে দিব্যনাথ জানেন না সুজাতার চেতনায় তিনি মরে গেছেন, অবশেষে সরে গেলেন বহু দূরে। সুজাতার পাশেই শুয়ে থাকেন দিব্যনাথ, কিন্তু জানতে পারেন না মৃত ব্রতীর চেয়ে জীবিত দিব্যনাথের মান সম্মানের কথা, নিরাপত্তার কথা বেশি ভেবেছিলেন সেদিন, তাই সুজাতার কাছে তিনি অনস্তিত্ব হয়ে গেছেন। দিব্যনাথের ছোটাছুটি, দড়ি টানাটানি সফল হয়েছিল। পরদিন খবরের কাগজে 4টি ছেলের হত্যার খবর বেরোয়, নাম বেরোয়। ব্রতীর নাম কোনো কাগজে ছিল না। এইভাবে ব্রতীকে মুছে দিয়েছিলেন দিব্যনাথ, কিন্তু সুজাতা তা পারেন না। সেরকম নিয়ম ছাড়া, রুটিন ছাড়া ঘটনা এ বাড়িতে আর ঘটবে না। তবু জ্যোতি টেলিফোন সরিয়ে নিয়ে গেছে দেখে সুজাতা কৌতুক বোধ করেছিলেন। বিনি ওর ঠোঁটে কৌতুকের হাসি দেখে মনে এত আঘাত পায় যে ঝরঝর করে কেঁদে ফেলে। জ্যোতিকে বলে, শি হ্যাজ নো হার্ট। কথাটা সুজাতাকে শুনিয়ে বলা। সুজাতা শুনেছিলেন, ক্ষুণ্ণ হননি। ওর আগে মনে হয়েছে, আবার মনে হয়েছে, আবার মনে হয়েছিল বিনি ব্রতীকে ভালোবাসত। তখন মনে হয়েছিল বিনি ব্রতীকে ভালোবাসে। পরে সে কথা মনে হয়নি, কেননা বারান্দায় ব্রতীর ছবিটা খুঁজে পাননি সুজাতা, ব্রতীর জুতোগুলো দেখতে পাননি, ব্রতীর বর্ষাতিও ছিল না। বিনি, ছবিটা কোথায় গেল? তেতলার ঘরে। তেতলার ঘরে? বাবা বললেন। বাবা বললেন? ব্রতী চলে যাবার পরও ব্রতীকে নিশ্চিহ্ন করে দেবার প্রয়াস দিব্যনাথ ছাড়েননি দেখে সুজাতা অবাক হননি, দুঃখও পাননি নতুন করে। শুধু অবসন্ন মনে ভেবেছিলেন দিব্যনাথই বলতে পারেন এমন কথা। কিন্তু বিনি কি না বলে বাধা দিতে পারত না? কোনো কথা না বলে সুজাতা ব্যাংকে চলে যান। ব্যাংকে চাকরি তাঁর বহুদিনের। ব্রতীর 3 বছর বয়সে তিনি কাজে ঢোকেন। ব্রতীর বাবার আপিসে তখন একটু টালমাটাল যাচ্ছিল, দুটো বড় বড় অ্যাকাউন্ট বেরিয়ে গিয়েছিল হাত থেকে। সেই সময় কাজে ঢোকেন সুজাতা। পরিবারের সবাই তাঁকে খুব উৎসাহ দিয়েছিল, এমনকি শাশুড়িও বলেছিলেন, করাই তো উচিত, তুমি বলেই এতদিন বাড়িতে বসেছিলে, দিবুও তো তেমন নয়, তেমন হলে তোমাকে আগেই কাজ করতে পাঠাতো। সুজাতা কেন চাকরি করতে চাইছেন, কেন নিজে খোঁজ করে যোগাযোগ করছেন, সে কথা কেউ জানতে চাইবার যোগ্য, যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেননি। সেটা ভালোই হয়েছিল। এ বাড়িতে দিব্যনাথ আর তাঁর মা সকলের মনোযোগ সবসময় আকর্ষণ করে রাখতেন। সুজাতার অস্তিত্বটা হয়ে গিয়েছিল ছায়ার মতো, অনুগত, অনুগামী, নীরব, অস্তিত্বহীন। চেনাশোনা লোক ছিলেন ব্যাংকে, নইলে কাজটা হতো না। সুজাতা চাকরি পেয়েছিলেন পরিবার, বংশ পরিচয়, অভিজাত চেহারা, বিশুদ্ধ ইংরাজি উচ্চারণের জোরে। নইলে তাঁর মতো লোরেটোর বিএ পাশ মহিলা তো কতই আছেন, তা কি সুজাতা জানতেন না? শুধু ব্রতী কাঁদত। স্বপ্নে, তাঁর স্বপ্নে 3 বছরের ব্রতী তাঁর হাঁটু জড়িয়ে ধরে কতবার কেঁদে বলে, মা তুমি আজ, শুধু আজ আপিসে যেও না, আমার কাছে থাকো। ফর্সা রোগা ব্রতী, রেশম রেশম চুল, চোখে মমতা। সেই ব্রতী মুক্তির দশকে
1083 জনের মৃত্যুর পর 84 নম্বরে ওর নাম। কেউ যদি মুক্তির দশকের 2.5 বছরে নিহত ছেলেদের নাম সংগ্রহ করে থাকে, তবে সে কি ব্রতীর নাম খুঁজে পাবে? কাগজ দেখে যদি খোঁজ করে থাকে, সে তো জানবে না ব্রতীকে। ব্রতীর বাবা ওর নাম কাগজে উঠতে দেননি। ব্রতী চ্যাটার্জি, আপনি কে হন? না, মুখ দেখতে হবে না। আইডেন্টিফিকেশন মার্ক, গলায় জড়ুল। মুখ দেখতে হবে না? কি বলেছিলেন তিনি? আমি দেখব? নীল শার্ট দেখে, আঙুল দেখে, চুল দেখে কোথায় তবু সংশয় ছিল মনে? কোথায় যুক্তিবুদ্ধি চোখের দেখা সব পরাস্ত করে সংশয় বলছিল, না মুখ দেখলে জানা যাবে এ ব্রতী নয়? তাই কি সুজাতা বলেছিলেন? ডোমটি ওর ওপর অসীম করুণায় বলেছিল, কি আর দেখবেন মাইজি, মুখ কি আর আছে কিছু? তখন কি করেছিলেন সুজাতা? অন্য 4টি সব পড়ে আছে, কারা যেন আকুল হয়ে কাঁদছে, কে যেন মাথা ঠুকছে মাটিতে, কারো মুখ মনে পড়ে না, সব ধোঁয়া ধোঁয়া। কিন্তু কোনো কোনো স্মৃতি হীরের ছুরির মতো উজ্জ্বল, কঠিন, স্বয়ংপ্রভ। ওর বুকে, পেটে আর গলায় 3টে গুলির দাগ ছিল। নীল গর্ত, শরীরের খুব কাছ থেকে ছোঁড়া গুলি, নীলচে চামড়া, কর্ডাইটের ঝলসানিতে পোড়া বাদামি রক্ত, গর্তের চারদিকে কর্ডাইটের ঝলসানিতে ঝলসানো হেলো, চক্রাকার ফাটা ফাটা চামড়া, গলায়, পেটে আর বুকে 3টে গুলির দাগ। ব্রতীর মুখ, ব্রতীর মুখ! সুজাতা সবলে দুহাতে চাদর সরিয়ে দেন। ব্রতীর মুখ! শানিত ও ভারী অস্ত্রের উল্টো পিঠ দিয়ে ঘা মেরে থ্যাঁতলানো পিষ্ট ব্রতীর মুখ! পেছন থেকে তুলির অস্ফুট আর্তনাদ। সেই মুখই দেখেন সুজাতা ঝুঁকে পড়ে। আঙুল বোলালেন। ব্রতী, ব্রতী বলে আঙুল বোলালেন। আঙুল বোলাবার মতো মসৃণ চামড়া ছিল না 1 ইঞ্চিও, সবই দলিত থ্যাঁতলানো মাংস। তারপর সুজাতাই মুখ ঢেকে দেন, পেছন ফেরেন, অন্ধের মতো তুলিকে জাপটে ধরেন। ব্রতীর বাবা ছবিটা সরিয়ে দিতে বলেছেন, এ কথা ব্যাংকে যাবার সময়ও মনে ছিল। প্রথম দিন ব্যাংকে যাবার সময়ে ব্যাংকে সবাই ওর দিকে তাকাচ্ছিল। হঠাৎ সকলের কথা আস্তে হয়ে গিয়েছিল, তারপর চুপচাপ। এজেন্ট লুথরা এগিয়ে এসেছিল। ম্যাডাম, সো সরি। থ্যাংক ইউ। সুজাতা মুখ তোলেননি। মেম সাব। একটা জলের গেলাস ভিখন এগিয়ে ধরেছিল। সুজাতার পুরনো অভ্যেস, আপিসে এসে জল খান 1 গেলাস। মেম সাব। ভিখন আসতে বলেছিল। সুজাতা ওর চোখে বেদনা দেখেছিলেন, মমতা। ভিখন চোখ দিয়ে ওকে জড়িয়ে ধরেছে। উনি ওকে জড়িয়ে ধরেছিলেন একদিন, যেদিন ব্যাংকে তার এসেছিল ভিখনের ছেলে অসুখে মরে গেছে। ভিখনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন সুজাতা। এখনই উনি ওর সহানুভূতি নিতে পারছেন না। ভিখন, আমায় ক্ষমা কর। ব্রতীর মৃত্যু তোর ছেলের মৃত্যুর মতো নয় যে। তোর ছেলের মৃত্যু এমন মৃত্যু, তাতে তোকে দেখলেই তুই যে বেয়ারাটা ভুলে গিয়ে তোকে জড়িয়ে ধরা যায়। ব্রতী তো তেমন করে মরেনি। ব্রতীর মৃত্যুর আগে অনেক প্রশ্ন, পরে অনেক প্রশ্ন, প্রশ্নচিহ্ন, সরাসরি প্রশ্নচিহ্নের মিছিল। তারপর সব প্রশ্ন অমীমাংসিত থাকতেই, একটি প্রশ্নেরও উত্তর না মিলতেই হঠাৎ ব্রতী চ্যাটার্জির ফাইল বন্ধ করে দেওয়া। তুই আমাকে মাফ কর ভিখন। সারাদিন যন্ত্রচালিতের মতো কাজ করেছিলেন। সন্ধ্যায় ব্রতীর বাবা বাড়ি ফিরতেই জিজ্ঞেস করেছিলেন, তুমি ব্রতীর ছবি তেতলায় সরিয়ে দিতে বলেছ? হ্যাঁ। ব্রতীর জুতো? হ্যাঁ। কেন? কেন? দিব্যনাথ মাথা নেড়েছিলেন।
কেন ব্রতির জিনিসপত্র সরিয়ে দেওয়া দরকার, কেন ব্রতির অস্তিত্ব স্মৃতিচিহ্ন মুছে ফেলা দরকার, তা যদি সুজাতা না বোঝেন, কে তাঁকে বোঝাবে? দিব্যনাথ কথা বলেননি। তেতলার ঘর কি চাবি বন্ধ? হ্যাঁ। চাবি কার কাছে? আমার কাছে। দাও। চাবিটা হাতে নিয়ে উঠে গিয়েছিলেন সুজাতা। তেতলার ঘরে ব্রতী ঘুমোত। 8 বছর থেকে ওই ব্যবস্থা। প্রথমটা একা শুতে চাইত না, একলা শুতে ওর ভয় করত। সুজাতা বলেছিলেন, ঠিক আছে, হেম মেঝেতে শোবে। দিব্যনাথ রেগে যান। জ্যোতির বেলা সুজাতার এই দুর্বলতা ছিল না, নিপা আর তুলির বেলাতেও নয়, এইসব কথা বলেন। সুজাতা বলেছিলেন, ওদের বেলাতে ওর আপত্তি ছিল, কেননা ওরাও ভয় পেত। কিন্তু তখন দিব্যনাথ যা বলেছেন তার অন্যথা হতে পারে এ সুজাতা জানতেন না। ভয় পেত ব্রতী, খুব ভয় পেত। অত্যন্ত কল্পনাপ্রবণ শিশু যেমন ভয় পায়। রাতে হরিধ্বনি শুনে ভয় পেত, দিনে বহুরূপী ডাকাত সেজে এসে চেঁচালে ভয় পেত। তারপর একদিন ওর সব ভয় চলে যায়। এখন তো ব্রতী সব ভয় আর অভয়ের বাইরে। ছোটবেলা থেকে মৃত্যুর কবিতা বড় প্রিয় ব্রতীর। তাই তো সুজাতার স্বপ্নে 7 বছরের ব্রতী পা ঝুলিয়ে জানলায় বসে বসে কবিতা পড়ে কত। স্বপ্নে সুজাতা যখন ব্রতীকে দেখেন, তখন তাঁর মনে দুরকম চেতনা কাজ করতে থাকে। একটা মন বলে, এ তো স্বপ্ন, ব্রতী নেই, এ শুধু স্বপ্ন। আরেকটা মন বলে, স্বপ্ন নয়, সত্যি। সুজাতার স্বপ্নে তাই ব্রতী জানলায় বসে পা ঝুলিয়ে কবিতা পড়ে। সুজাতা বিছানায় বসে শোনেন, ব্রতীর বিছানায় শোনেন, আর ব্রতীর চাদর টেনে দেন, বালিশ ঠিক করে দেন। কখনো ব্রতী ঘুমিয়ে পড়ে। ভয় কাতুরে ছিল সে সবচেয়ে, সেই খুলেছে আঁধার ঘরের চাবি। কখনো বা স্বপ্নে দেখেন ব্রতী শিশু বইটা নিয়ে ঘুরে ঘুরে পড়ছে। আঁধার রাতে চলে গেলি তুই, আঁধার রাতে চুপি চুপি আয়, কেউ তো তোরে দেখতে পাবে না, তারা শুধু তারার পানে চায়। ঘুমের মধ্যে ব্রতী বলে ডুকরে ডেকে ওঠেন সুজাতা, তারপর ঘুম ভেঙে যায়। এত সত্যি যে স্বপ্নে, এত সত্যি যে চমকে চমকে চেয়ে সুজাতা দেখেন ব্রতী কোথায়। তেতলার ঘরের দরজা খুলে দাঁড়িয়ে পড়েছিলেন সুজাতা। ব্রতীর বিছানা গোটানো, জামা আলমারিতে তোলা, দেওয়ালে ছবি, শেলফে বই। শুধু সুটকেসটা নেই, ওটা পুলিশ নিয়ে গিয়েছিল। ব্রতীর খাটের বাজু ধরে দাঁড়িয়ে সুজাতা ভুরু কুঁচকে ভাবতে চেষ্টা করছিলেন ব্রতীর হত্যার পেছনে তাঁর কি পরোক্ষ অবদান ছিল। কিভাবে তিনি তৈরি করেছিলেন ব্রতীকে, যে জন্য এই দশকে, যে দশক মুক্তির দশকে পরিণত হতে চলেছে, সেই দশকে ব্রতী 1084 হয়ে গেল। অথবা কি করতেন তিনি অথচ করেননি বলে ব্রতী 1084 হয়ে গেল। কোথায় সুজাতা ব্যর্থ হয়েছিলেন? দিব্যনাথ ব্রতীকে সহ্য করতে পারতেন না। বলতেন, মাদার্স চাইল্ড, তুমিই ওকে শিখিয়েছ আমার শত্রু হতে। সুজাতা অবাক হয়ে যেতেন। কেন তিনি ব্রতীকে বলতে যাবেন তোর বাবার শত্রু হ? কেন বলবেন? দিব্যনাথ কি সুজাতার শত্রু? দিব্যনাথ যাতে যাতে বিশ্বাস করেন সেই সম্ভ্রান্ততায়, সচ্ছলতায়, নিরাপত্তায় তো সুজাতাও বিশ্বাস করেন। বিশ্বাস করেন কি না সুজাতা কখনো সে প্রশ্ন নিজেকে করেননি। করেননি যখন, তখন নিশ্চয়ই তার কোনো প্রশ্নই ছিল না। সুজাতা বড় ঘরের মেয়ে, অত্যন্ত রক্ষণশীল পরিবার তাঁদের। লোরেটোয়ে পড়ানো, বিয়ে পাশ করানো সবই বিয়ের জন্য। ছেলের অবস্থা খারাপ জেনে শুনেই তাঁকে বড় ঘরের ছেলে দিব্যনাথের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সুজাতার বাবা জানতেন দিব্যনাথ অনেক ওপরে যাবেন। এই বাড়ি, সচ্ছলতা, নিরাপত্তা, এতে সুজাতাও বিশ্বাস করেন। অতএব দিব্যনাথের অভিযোগ মিথ্যে। যদি দিব্যনাথের অভিযোগ মিথ্যে হয়, তাহলে শুধু এই প্রমাণ হয় যে সুজাতা ব্রতীকে দিব্যনাথের শত্রু হতে বলেননি।
এ প্রমাণ হয় না যে ব্রতী ওর বাবাকে শত্রু ভাবে। ব্রতী যে দিব্যনাথকে সহ্য করতে পারে না সে তো সুজাতাও জানেন, ভালো করেই জানেন। কেন ব্রতী? দিব্যনাথ চ্যাটার্জি একক ব্যক্তি হিসেবে আমার শত্রু নন। তবে উনি যেসব বস্তু ও মূল্যে বিশ্বাস করেন সেগুলোতে অন্য বহুজনও বিশ্বাস করে। এই মূল্যবোধ যারা লালন করছে সেই শ্রেণীটাই আমার শত্রু। উনি সেই শ্রেণীরই একজন। কি বলিস তুই ব্রতী? বুঝি না। বুঝতে চেষ্টা করছো কেন? বোতামটা লাগাও না। ব্রতী, তুই খুব অন্য রকম হয়ে যাচ্ছিস। কিরকম? বদলে যাচ্ছিস। বদলাবো না? কোথায় ঘুরিস সারাদিন? আড্ডা দিই। কাদের সঙ্গে? বন্ধুদের। নে তোর জামা। বোতাম লাগাতে বললি, তাই মার সঙ্গে দুটো কথা বলার সময় হলো। ব্রতী কথা বলেনি, চোখ কুঁচকে হেসেছিল। ওর হাসিতে, কথা বলার ভঙ্গিতে কি যেন এসে যাচ্ছিল ক্রমাগত সহিষ্ণুতা, ধৈর্য। যেন সুজাতা কথা বলার আগে ভাগেই ও জানে ওর কথা সুজাতা বুঝবেন না। ওর সঙ্গে কথা বলতো যেন ওর বাবা, সুজাতা ওর ছোট মেয়ে। ওকে বুঝিয়ে সুঝিয়ে ছেলে ভোলাচ্ছে ব্রতী। সুজাতা বুঝতে পারছিলেন ব্রতী ওর অজানা হয়ে যাচ্ছে ক্রমে, অচেনা। তখন মনে দুঃখ হয়েছে খুব। কেন মনে আশঙ্কা হয়নি, ভয় হয়নি? কেন মনে হয়নি মার কাছে ছেলে ক্রমেই অচেনা হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এক বাড়িতে বাস করেও এ থেকে ভীষণ বিপদ হতে পারে একদিন? ব্রতীর ঘরে দাঁড়িয়ে সুজাতা ভুরু কুঁচকে ভেবেছিলেন আর ভেবেছিলেন, ব্রতী যদি সুজাতার দাদার মতো দুরারোগ্য অসুখে মারা যেত, তাহলেও মৃত্যুর পর প্রশ্ন থাকতে পারত মনে। সে প্রশ্নগুলো এই রকম হতো, ডাক্তারের কোনো ত্রুটি হলো না বাড়ির লোকের? এ ডাক্তারকে না ডেকে ও ডাক্তারকে ডাকলে কি হতো? ও ওষুধ না দিয়ে অন্য ওষুধ দিলে কি হতো? ব্যাধিজনিত মৃত্যুর পরবর্তী প্রশ্নগুলো এই রকমই হয়ে থাকে। ব্রতী যদি দুর্ঘটনায় মরত, তাহলে আগে প্রশ্ন হতো যে ধরনের দুর্ঘটনা ঘটল তা ব্রতী সাবধান হলে এড়ানো যেত কি না। তারপর প্রশ্ন হতো যে পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটল তা কোনোভাবে এড়ানো যেত কি না। সুজাতার যদি দিব্যনাথের মতো কোষ্ঠীতে বিশ্বাস থাকত, তবে প্রশ্ন হতো কোষ্ঠীতে দুর্ঘটনাজনিত মৃত্যুর কোনো ইঙ্গিত ছিল কি না। ইঙ্গিত থাকলে তা প্রতিরোধের কোনো নিদান ছিল কি না। ব্রতী যদি দণ্ডনীয় কোনো দুরপরাধ করতে গিয়ে নিহত হতো, তাহলে প্রশ্ন হতো এ বাড়ির ছেলে হয়ে কার দোষে, কোন সঙ্গে পড়ে ব্রতী অপরাধী হল? কোন কোন প্রতিষেধক ব্যবস্থা করলে ব্রতীর এই পরিণতি এড়ানো যেত? ব্রতী তো এর কোনো কোঠাতেই পড়ে না। অপরাধের মধ্যে ব্রতী এই সমাজে, এই ব্যবস্থায় বিশ্বাস হারিয়েছিল। ব্রতীর মনে হয়েছিল যে পথ ধরে সমাজ ও রাষ্ট্র চলেছে সে পথে মুক্তি আসবে না। অপরাধের মধ্যে ব্রতী শুধু স্লোগান লেখেনি, স্লোগানে বিশ্বাসও করেছিল। ব্রতীর মুখাগ্নি পর্যন্ত দিব্যনাথ ও জ্যোতি করেননি। ব্রতী এমনই সমাজবিরোধী যে ব্রতীদের লাশ কাঁটা পুকুরে পড়ে থাকে। রাত হলে পুলিশি হেফাজতে গাদাই হয়ে শ্মশানে আসে, তারপর জ্বালিয়ে দেওয়া হয়। রাতে লাশ জ্বলে। যারা শ্রাদ্ধ শান্তিতে বিশ্বাসী তারাও শাস্ত্রের নিয়মে সকালে শ্রাদ্ধ করতে পারে না। তাদের বসে থাকতে হয় লাল স্ফীত চোখে সারাদিন। তারপর রাতে একটা ঘেটো বামুনের দৌড় ধরতে হয়। বামুনটা মাথা পিছু থোক টাকা নিয়ে রাতে ভিতে শ্রাদ্ধ সেরে দেয় ঝটপট। ব্রতী স্লোগান লিখেছিল। পুলিশ যখন ওর ঘর তল্লাশ করে তখন সুজাতা দেখেছিলেন স্লোগানের বয়ান সব ব্রতীর হাতে লেখা। কেননা জেলই আমাদের বিশ্ববিদ্যালয়, বন্দুকের নল থেকেই এই দশক মুক্তির দশকে পরিণত হতে চলেছে। ঘৃণা করুন, চিহ্নিত করুন, চূর্ণ করুন মধ্যপন্থীকে, অজিয়েনানে পরিণত হতে চলেছে। শুনেছিলেন ব্রতীরা বয়ান লেখে, তারপর দেওয়ালে লেখে।
রাতে ভিতে অন্ধকারে লেখে। আবার কালুর মতো মরিয়া হলে বেলা 11টায় পুলিশের পাহারায় যখন পাড়া ঘেরাও, রাস্তায় যখন তপনের রক্ত শুকোয়নি, তখনই লাল রঙের পোঁচড়া টেনে সম্ভ্রান্ত কোনো বাড়ির পরিষ্কার দেওয়ালে লেখা, লাল বাংলার লাল কমরেড লাল তপনের লাল রক্তে বাজার পুড়িয়ে লিখতে লিখতে কালুও গুলি খায় বলে শেষ শব্দটা শেষ হয় না, ওই রকমই থেকে যায়। ব্রতীরা এই এক নতুন জাতের ছেলে। স্লোগান লিখলে বুলেট ছুটে আসে জেনেও ব্রতীরা স্লোগান লেখে। কাঁটা পুকুর যাওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেয়। সুজাতা তো ব্রতীকে কোনো রকম অপরাধীর কোঠাতে ফেলতে পারেননি। ব্রতীর জন্যে কাঁদতে কাঁদতেই জ্যোতি ও দিব্যনাথ তাকে বুঝিয়েছিলেন, এ সমাজে বড় বড় হত্যাকারী যারা খাবারে ওষুধ শিশু খাদ্যে ভেজাল মেশায় তারা বেঁচে থাকতে পারে। এ সমাজে নেতারা গ্রামের জনগণকে পুলিশের গুলির মুখে ঠেলে দিয়ে বাড়ি গাড়ি পুলিশ পাহারায় নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু ব্রতী তাদের চেয়ে বড় অপরাধী। কেননা সে এই মুনাফাখোর ব্যবসায়ী ও স্বার্থান্ধ নেতাদের ওপর বিশ্বাস হারিয়েছিল। এই বিশ্বাসহীনতা যে বালক কিশোর বা যুবকের মনে ঢুকে যায়, তার বয়স 12, 16, 22 যাই হোক, তার শাস্তি নিশ্চিত মৃত্যু। তার এবং তাদের শাস্তি নিশ্চিত মৃত্যু। যারা মেরুদণ্ডহীন সুবিধাবাদী হাওয়া বদল বুঝে মত বদলানো শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীর সমাজকে বর্জন করে, তাদের শাস্তি মৃত্যু। সবাই তাদের হত্যা করতে পারে। সব দল ও মতের লোকেদের এই দল ছাড়া তরুণদের হত্যা করার নির্বাধ ও গণতান্ত্রিক অধিকার আছে। আইন, অনুমতি, বিচার লাগে না। একা অথবা যূথবদ্ধভাবে এই বিশ্বাসহীন তরুণদের হত্যা করা চলে। বুলেট, ছুরি, দা, বর্ষা, সড়কি, যে কোনো অস্ত্রে, যে কোনো সময়, শহরের যে কোনো অঞ্চলে, যে কোনো দর্শক বা দর্শকদের সামনে। জ্যোতি আর দিব্যনাথ এসব কথা সুজাতাকে পাখি পড়া করে বোঝান, কিন্তু সুজাতা মাথা নেড়েছিলেন। না। ব্রতীর মৃত্যুর আগের প্রশ্ন হল, কেন ব্রতী বিশ্বাসহীনতার ব্রতকে প্রচণ্ড বিশ্বাস করেছিল? ওর মৃত্যুর পরের প্রশ্ন হল, ব্রতী চ্যাটার্জির ফাইল বন্ধ হলো বটে, কিন্তু ওকে হত্যা করে কি সেই বিশ্বাসহীনতার প্রজ্বলন্ত বিশ্বাসকে শেষ করে দেওয়া গেল? ব্রতী নেই, ব্রতীরা নেই, তাতেই কি শেষ হয়ে গেল সব? প্রশ্ন হলো, ব্রতীর মৃত্যু কি নিরর্থক? ওর মৃত্যুর মানে কি তবে একটা বিরাট না? সব কি অলীক ছিল, অনস্তিত্ব? ওর বিশ্বাস, ওর ভয়হীনতা, ওর দুর্বার আবেগ? মৃত্যু নিশ্চিত জেনেও সমু, বিজিত, পার্থ আর লালটুকে সাবধান করবার জন্যেই 16ই জানুয়ারি নীল শার্ট পরে সুজাতাকে ছেলে ভুলিয়ে বেরিয়ে যাওয়া, যাবার আগে হঠাৎ সুজাতার দিকে তাকানো, দেখে নেওয়া, সুজাতার সুন্দর অভিজাত প্রৌঢ় মুখের প্রতিটি বেদনার রেখা দেখে মনে এঁকে নেওয়া। সুজাতা মাথা নেড়েছিলেন, ঘর বন্ধ করে বেরিয়ে এসেছিলেন। চাবিটা সেদিন থেকে ওর কাছেই থাকে, ওর ব্যাগে। আজ 2 বছর ধরে রাতে উঠে আসেন সুজাতা, ব্রতীর ঘর ঝাঁট দেন, ধুলো ঝাড়েন। বিছানা আবার পেতেছেন সুজাতা, জুতো রেখেছেন আলনার নিচে, জামা কাপড় গুছিয়েছেন। তাঁর মতো হাজার ছেলের মা সকলকে লুকিয়ে ছেলের জামায় হাত বোলায়, ছেলের ছবিতে আঙুল বোলায়। ব্রতীর ঘরে বসে থাকেন সুজাতা, মনে মনে ব্রতীর সঙ্গে কথা বলেন, চোখ বুজে ভাবেন ব্রতী কাছে আছে। ভাবেন, কত মা কত ছেলেকে এমনি করে লুকিয়ে কাছে ডাকে, কাছে পেতে চায়। ব্রতীর সঙ্গে কথা বলেন সুজাতা। কখনো ব্রতী উত্তর দেয়, কখনো দেয় না। জ্যোতির ঘরে টেলিফোন বাজছে। ওটা ধরতে গিয়েই এত কথা মনে পড়ল সুজাতার। সমু আর লালটু, বিজিত আর পার্থর বাড়িতে টেলিফোন নেই। টেলিফোন বাজিয়ে ওদের বাড়ির লোকের ঘুম ভাঙাবে না।
আজ সমু, বিজিত আর পার্থের মা কি ভাবছেন আজ সকালে? বিনি স্লথ পায়ে নাইলনের নাইটি পরে দরজা খুলে দিল। ওর চোখে মুখে বিরক্তি। এত তাড়াতাড়ি বিনি ঘুম থেকে উঠতে চায় না, ওর ঘুম ভাঙে না। নিয়মিত ঘুম আর বিশ্রাম জ্যোতি আর বিনির খুবই দরকার। অত্যন্ত প্রেমাসক্ত সুজাতার বড় ছেলে আর বউ। সুমনের 8 মাস বয়স থেকেই অবশ্য ওদের খাট ও বিছানা আলাদা, তবু ওরা অত্যন্ত প্রেমাসক্ত দম্পতি বলে নাম আছে। রক্ত মাংসের সুখকে সুজাতা খুব দামি বলে জানতেন। বিনিরা রক্ত মাংসের সুখকে প্রেম থেকে ব্যবচ্ছিন্ন করে রেখেছে। ওদের প্রেম অন্য রকম। ওদের বিবাহ বার্ষিকীতে খুব উদ্দাম পার্টি হয়, একসঙ্গে ঘোরে, দুজনে বেড়াতে যায়। সুজাতা শুনেছে বিনি ক্লাবে গেলে জ্যোতি ছাড়া কারো সঙ্গে নাচে না, ফলে সমাজে বিনির খুব সুনাম। সুজাতা ফোন তুললেন। কে? আমি নন্দিনী। নন্দিনী? হ্যাঁ, আমি ফিরে এসেছি। কবে? পরশু। ও, আপনার সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। আপনার ওখানে আমি যাব না। আপনি কি ব্যাংকে যাবেন আজ? আজ আমি যাব না নন্দিনী। আজ আমার ছোট মেয়ে তুলির এনগেজমেন্ট। তাহলে? তুমি বলো কোথায় গেলে দেখা হবে। ঠিক সন্ধ্যাটা বাদ দিয়ে আমি অন্য সময় যেতে পারি। 4টের সময়? যেতে পারি। কোথায় যাব বলো? একটা ঠিকানা দিচ্ছি, আপনার বাড়ি থেকে বেশি দূর হবে না। বলো। নন্দিনী ঠিকানা বলল। সুজাতা ফোন নামিয়ে রাখলেন। নন্দিনী। ব্রতী নন্দিনীকে ভালোবাসত, কিন্তু নন্দিনীকে কখনো দেখেননি সুজাতা। জ্যোতির দিকে তাকালেন। ঘুমোলে, একমাত্র ঘুমোলেই জ্যোতির মুখে সুজাতা ব্রতীর মুখের আদল দেখতে পান। বেরিয়ে এলেন বারান্দায়। বারান্দায় বেরোতেই বেশ শীত শীত করল। নন্দিনী আর ব্রতী কি একটা কবিতার কাগজ বের করেছিল? ওরা একসঙ্গে নাটক করেছিল। সুজাতার জল বসন্ত হয়, তাই যাওয়া হয়নি। বাড়ি থেকে আর কেউই যায়নি। শুধু হেম বলেছিল, ছোট খোকা অনেক হাততালি পেয়েছে জানলে গো মা, সবাই খুব সুখ্যাত করেছে। হেমই গল্প করত ব্রতীর সঙ্গে। সুজাতার কাছে যখন ব্রতী অচেনা হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে ওর মুখ দেখে সুজাতা কথা বলতেও ভয় পেতেন, তখনও হেম বলতে পারত, রাজকার্যিতে যাচ্ছ তা জানি, এটুকু খেয়ে উদ্ধার করে যাও বাপু। সেই যে দীঘা যাচ্ছি বলে ব্রতী দীঘার পথে বাস থেকে নেমে অন্য জায়গায় যায়, হেমই তখন ওর সুটকেস গোছগাছ করে দিয়েছিল। হেম বলেছিল, ছোট খোকার সঙ্গে একটা মেয়ের ভাব আছে গো মা, ঠাকুর দেখে এসেছে। ছোট খোকা বেরুলে মেয়েটা পথের ধারে দাঁড়িয়ে থাকে, তা বাদে দুজনা একসঙ্গে চলে যায়। মেয়েটা কালো পানা। সেই নন্দিনী। সুজাতার বুক ধড়ফড় করছে কেন? ব্যারেল গান খেয়ে বেশি সময় শুয়ে থাকেননি বলে। নন্দিনী ফোন করেছে বলে? বাথরুম থেকে সেজেগুজে বেরিয়ে এলো বিনি। ঘাড় অবধি ছাঁটা রুক্ষ চুল, নীল শাড়ির ওপর নীল নাইলনের কার্ডিগান। রঙে রং মিলিয়ে পড়তে কখনো ভুল হয় না বিনির। দীপার হয় না, তুলিরও হয় না। বিনিকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। কে ফোন করেছিল মা? নন্দিনী। নন্দিনী? ব্রতীর বন্ধু। বিনির মুখ কৌতূহলে ভরে গেল। নিচে যাচ্ছ কেন মা? কি হবে না হবে দেখি। তুমি সুমনকে তোলো, ওর তো স্কুল আছে, বাস আসবে। নিচে তুলেই গেছে। সুজাতা হাসলেন। আজ তুলির এনগেজমেন্ট। আজও বিশ্বাস করতে পারে না ও গিয়ে তদারক না করলেও এ বাড়িতে সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের রান্না, বিকেলের ঘর সাজানো সব হবে। কাউকে বিশ্বাস করে না তুলি। 16 বৎসর বয়সে ক্রাফট শিখতে গেল তুলি, লেখাপড়া ছেড়েই।
সেই সময় থেকেই সংসারের ভার ও নিল। আসলে সিএ ফার্ম দাঁড়িয়ে যাবার পর দিব্যনাথ সুজাতাকে চাকরি ছেড়ে দিতে বলেছিলেন। সুজাতা শোনেননি। শাশুড়ি জীবিত ছিলেন ব্রতির 8 বছর অবধি। ততদিন পর্যন্ত সুজাতার একখানা কাপড় নিজের শখে কিনবার অধিকার ছিল না। সেই জন্য এই ব্যাংকে যাওয়া আসা, নিজের মতো নিজের একটা জীবন খুঁজে পাওয়া, সবকিছু অত্যন্ত দামি হয়ে ওঠে সুজাতার কাছে। তাই উনি কাজ ছাড়েননি। তুলি ওর ঠাকুমার চেহারা ও স্বভাব পেয়েছে। সুজাতা যে কাজ ছাড়েননি সেজন্য ওর বাবা আর ঠাকুমার খুব রাগ হয়। আসলে সুজাতা স্বাধীনভাবে চলাফেরা করতে চান। ঘর সংসার তার ভালো লাগে না ছেলে মেয়ের বোঝা। এসব কথা মা ও ছেলে সব সময় বলতেন। তুলিও বলতো, এখনো বলে, যে বাড়ির গিন্নি দিনে 10 ঘন্টা বাইরে থাকেন সে বাড়ির মেয়েকে বাধ্য হয়েই করতে হয় সব। আমি না করলে কোন কাজ হয়? সর্বদা অসন্তুষ্ট তুলি, অপ্রসন্ন। একটু চা ঢালা কি রান্না হবে বলে দেওয়া, এসব কাজ ও করে শহীদের মতো মুখ করে। আশা করা যায় বিয়ে হলে ওর স্বভাব শুধরে যাবে। ক্রাফট শেখবার পর বন্ধুর সঙ্গে শাড়ি ছাপাবার দোকান করতে গিয়েছিল তুলি। সেই সূত্রে টনি কাপাডিয়ার সঙ্গে আলাপ হয়। আজ ব্রতির জন্মদিনে তুলির এনগেজমেন্ট ঘোষণা করবার সিদ্ধান্তটা টনির মার। মিসেস কাপাডিয়ার গুরু স্বামীজি আমেরিকায় থাকেন। তিনি জানিয়েছেন এই দিনটিই প্রশস্ত তাঁর ক্যালেন্ডারে। স্বামীর শিষ্যরা স্বামীর ক্যালেন্ডার মেনে চলেন। সে ক্যালেন্ডারে কোনো ছুটি ছাটা নেই। 365 দিনই হলো কর্ম এবং ধ্যানের দিন। টনির কথা ভাবতে গিয়ে দিব্যনাথ বা তুলি সুজাতার মত নিতে ভুলে যায়। নিচে নামতেই সুজাতা বুঝলেন তুলি বহুক্ষণ ওর সঙ্গে মনে মনে ঝগড়া করছে। আজ ওর জীবনের একটা বিশেষ দিন, কিন্তু সুজাতা যেন দিনটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, তাই ওর রাগ। তুমি কি খাবে মা? একটু লেবু জল। কেন, ব্যথা বেড়েছে? না, এখন আর নেই। জানি না তুমি এরকম চান্স নিচ্ছ কেন। অ্যাপেন্ডিক্স অপারেশন আজকাল এখন ডাল ভাত। সবসময় নয়। অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়া উচিত ইলেকটিভ। অ্যাপেন্ডিক্সকে ফুলতে বা পেকে উঠতে না দিয়ে অল্প স্বল্প ব্যথা হলেই কেটে ফেলা উচিত। সুজাতার ক্ষেত্রে তা হয়নি। তাছাড়া ডাক্তার সন্দেহ করেন সুজাতার অ্যাপেন্ডিক্স হয়তো গ্যাংগ্রিনাস। সময়ে না কাটলে গ্যাংগ্রিন দাঁড়াতে পারে, ফেটে গেলেও বিপদ হতে পারে। অথচ সুজাতার হার্ট তেমন সবল নয়, শরীর রক্তশূন্য, তাই অপারেশন করা ঠিক এই মুহূর্তে সম্ভব নয়। কালই সুজাতা এসব কথা জেনে এসেছেন, তবে তুলিকে সে কথা বললেন না। বললেন, করাবো অপারেশন। কবে? তোর বিয়েটা হয়ে যাক। বিয়ে তো এপ্রিলে হবে। হয়তো তার আগেই করাবো। হেম, হেম। কেন মা? আমায় একটু লেবু জল দিও। সুজাতা টেবিলে বসলেন। এত ভোরে কে ফোন করেছিল? নন্দিনী। তুলির মুখ লাল হলো, ভুরু কুঁচকে গেল অসন্তোষে। ও ঘটাং ঘটাং করে টিপটের ভেতরে চামচ নেড়ে দেখল লিকার কতটা গাঢ় হলো। তারপর বলল, একটা ঘন্টা বাজাবার নিয়ম করলে পারো, সবাই এক সময় চা খেয়ে যাবে। যার যখন ইচ্ছে আসে, এতে লোকজনের কষ্ট, আমারও অসুবিধে। সুজাতা কৌতূহলে দেখতে লাগলেন তুলিকে। ঠিক এই রকম গলায় কথা বলতেন শাশুড়ি। শাশুড়ি ছেলে মেয়েদের আরাম করা, ইচ্ছে মতন গল্প করে খাওয়া, এসব দেখতে পারতেন না। সর্বদা তাড়না করতেন অসন্তোষে, বিরক্তিতে। সবাই তাঁর অনুশাসন মেনে নিয়েছিল। একা ব্রতী সেই শৈশবেও তাঁর শাসন মানেনি। দেরি করে ঘুম থেকে উঠত, নিয়মমাফিক টেবিল থেকে খাবার তুলে ফেলা হতো। ব্রতী রান্নাঘরে গিয়ে হেমের কাছে পিঁড়িতে বসে খাবার খেয়ে নিত। আশ্চর্য বাড়ি, আশ্চর্য ডিসিপ্লিন, তুলি চাপা অসন্তোষে বলল। এখনই এই 28 বছর বয়সেই এত অসন্তোষ তুলির? এখনো তো জীবনের কতখানি পড়ে আছে সামনে। জ্যোতি রাত করে শোয়ে, ওকে তাড়াতাড়ি তুলে কি হবে? তোর বাবা চা খান না, ঘোল খাবেন, সে আমি ওর মেসেজেস চলে গেলেই পাঠিয়ে দিয়েছি। বাবার কথা হচ্ছে না।
বিনি ঠাকুর ঘরে ফুল জল দিয়ে আসছে। যত সব ন্যাকামি। ন্যাকামি কেন হবে? তোর ঠাকুরমা নিয়মিত পুজো পাঠ করতেন, আমার ভালো লাগতো না, নিয়ম রক্ষে দুটো ফুল ফেলে দিতাম। বিনির ভালো লাগে, পুজো করে, এতে ন্যাকামি কোথায় দেখলি? জানি না বাবা, বিলেতে জন্ম, সেখানে 16 বছর অবধি কাটিয়ে এত ভক্তি কোথা থেকে আসে জানি না। বিলেতে ওর বাবা বাড়ি করেছিল, সেখানে থাকতো। বিলেতে বড় হওয়ার সঙ্গে ঠাকুর ঘরে ফুল জল দেওয়ার কি বিরোধ আছে কোন? আমি তো দেখতে পাই না। ভক্তি থাকলে বুঝতাম, ওর কাছে ঠাকুর ঘরটা একটা ইন্টিরিয়ার ডেকোরেশন। তুই তো স্বামীর মন্দিরে যাস পার্ক স্ট্রিটে, সেটা অন্য জিনিস মা। আমার তো মনে হয় না। যার যাতে বিশ্বাস করতে ভালো লাগে সে তাই বিশ্বাস করছে, তা বলে অন্যের বিশ্বাসটা ন্যাকামি, নিজের বিশ্বাসটা খাঁটি, তা হবে কেন? ব্রতীও বলতো, অন্যদের বিশ্বাসকে ব্যঙ্গ করত। তোর স্বামীতে বিশ্বাস, বিনির ঠাকুর ঘরে বিশ্বাস, দুটো মোটামুটি এক ধরনের জিনিস। ব্রতী যা বিশ্বাস করত তার সঙ্গে অন্যদের বিশ্বাসে তফাৎ ছিল তুলি। ব্রতী ব্যঙ্গ করত বলেও আমার মনে পড়ছে না। তর্ক করত বলতে পারিস, তর্কে হেরে গেলে তুই রেগে যেতিস, রাগিয়ে দিয়ে ও মজা পেত। বিশ্বাস করত বলছো কেন মা? বিশ্বাস ওর ছিল না। তুলি, আমি ব্রতীর কথা তোর সঙ্গে আলোচনা করব না। কেন? লাভ কি? তুই ব্রতীকে জানিস না এখনো। তুমি তুলি, চুপ কর। সুজাতার হাত কেঁপে গেল, গেলাসটা নামালেন। কয়েকটি অসহ মুহূর্ত, তারপর নিজেকে সামলে নিয়ে সুজাতা বললেন, বিনিকে চা খেতে আসতে বলো হেম। তুলি তাঁর আত্মজা, তাঁর দিকে অপরিচিত হিংস্র চোখে তাকালো। অচেনা গলায় বলল, আজ ভল্ট থেকে গয়না কি আমাকেই আনতে হবে? আমি যাব। বিকেলে কি তুমি বাড়ি থাকবে? থাকব। আশা করি আজ তুমি টনির বন্ধুদের সঙ্গে একটু সহজ ব্যবহার করবে। তোমরা কি সরোজকেও ডাকছ? ডেকেছি, আসবে কিনা জানি না। সরোজকে? সরোজ পাল। সরোজ পাল, তোমার ক্ষমা নেই। অক্ষম, অক্ষম আস্ফালন। 2 বছর ধরে সরোজ পাল এই ব্যাপক তদন্ত তল্লাশি ও শাস্তিবিধানের ভার লইয়াছেন, তাহার অসামান্য কর্মদক্ষতা ও নির্ভীকতার জন্য। মুক্তির দশক, মুক্তির দশক। সরোজ পাল শান্ত্রীদের যূথবদ্ধ করছে, যূথপতির মতো নির্দেশ, শ্যামামা একবার রক্ত চান। সরোজ পাল, সুন্দর চেহারা, সুন্দর হাসি, সুন্দর উচ্চারণ। ইয়েস মিস্টার চ্যাটার্জি, আই কোয়াইট অ্যাসিওর ইউ। মিসেস চ্যাটার্জি, আমি জানি আমারও মা আছেন। সরোজ পাল। ইয়েস, সার্চ দ্য রুম। না মিসেস চ্যাটার্জি, আপনার ছেলে সন্তান হয়ে মার কাছে মিছে বলেছিল, দীঘায়ও যায়নি, broke his journey. Misguided youth. Yes, a cancerous growth on the body of democracy. না মিস্টার চ্যাটার্জি, কোনো কাগজে বেরোবে না। আপনি টনির ভাবি শ্বশুর, টনি আমার। সরোজ পাল। তুমি সরোজকে ডেকেছ? এনাফ ইজ এনাফ মা। আজ 2 বছর ধরে বাড়িটাকে তুমি কবর করে রেখেছ। বাবা তোমার সামনে মুখ খোলেন না, দাদা অপরাধীর মতো। এরকম একটা ঘটনা ঘটে গেলে সবাই সেটা চাপা দিতে চেষ্টা করে, সেটাই স্বাভাবিক। ব্রতী ইজ ডেড, ইউ মাস্ট থিঙ্ক অফ দ্য লিভিং। তুমি অত তাড়াতাড়ি চাপা দিতে চেষ্টা করে? লাশ শনাক্ত করবারও আগে? টেলিফোনে খবর পাবার সঙ্গে সঙ্গে বাপের মনে হয় না ছুটে চলে যাই? আগে মনে হয় গাড়িটা কাঁটা পুকুরের সামনে দাঁড় করানো উচিত হবে। নাকি টেলিফোন আসবার অনেক আগেই ব্রতী ওর বাবা ও দাদার কাছে মরে গিয়েছিল, তাই সুজাতা অবিশ্বাস করেছিলেন
ওরা অবিশ্বাস করেনি, তাই দুজনেই ছুটে বেরিয়ে গিয়েছিল খবরটা চেপে দেবার জন্য ধরাধরি করতে। সহসা সুজাতার মনে হলো এ একটা উদ্ভট নাটক, তাঁরা সবাই এ নাটকের পাত্রপাত্রী। যদিও ব্রতী এ বাড়ির ছেলে, তবু সে নৃশংস ও হিংস্রভাবে নিহত হলে তার বাপ দাদা দিদিরা আপন আপন সমাজের কাছে কিভাবে সে মৃত্যুকে ব্যাখ্যা করবে, কি অসুবিধে পড়বে সে কথা ব্রতী ভাবেনি বলে সুশৃঙ্খল ও সাজানো জীবনে ব্যাঘাত ঘটেছে। ব্যাঘাত ঘটেছে যার জন্য সে এখন মৃত। এখন এরা সুজাতাকে মনে মনে ব্রতীর দলে ফেলেছে, নিজেরা একটা আলাদা দল করছে। হাজার হলেও বাপ দাদা দিদিদের পক্ষে কথা বলা কষ্টকর। দেখুন, আমার ছেলে ছিল, সেই মাই ব্রাদার ওয়াজ, আমার ছোট ভাই একটা টনি, ব্রতী। সুজাতাকে ওরা বিপক্ষ দলে ফেলেছে, কেননা সুজাতা কোনো সময়েই তাঁর সুশৃঙ্খল জীবন বিপর্যস্ত হলো এজন্য ব্রতীকে দোষ দেননি, বুক চাপড়ে কাঁদেননি, এদের কারো বুকে মাথা রেখে আকুল হননি। প্রথমেই তাঁর মনে হয়েছে যারা আগে নিজের কথা ভাবে তাদের কাছে ব্রতীর কথা বলে তিনি সান্ত্বনা খুঁজবেন না। ব্রতীর বাবা দিদিদের চেয়ে হেমকে তাঁর আপন মনে হয়েছে। সুজাতার এই কথাও মনে হলো ব্রতী যেদিন থেকে বদলে যেতে শুরু করে সেদিন থেকেই এরা ব্রতীকে বিপক্ষ দলে ফেলে দেয় মনে মনে। এরা যা যা করে ব্রতী তা করত না, বড় হলে উত্তর জীবনেও ব্রতী তা করত না, এরা তা জানে। অতএব ব্রতী অন্য শিবিরের বাসিন্দা। ব্রতী যদি জ্যোতির মতো প্রচুর মদ খেত, নিপার বরের মতো মাতলামি করত, ব্রতীর বাবা যেমন সেদিনও এক টাইপিস্ট মেয়েকে নিয়ে ঢলাঢলি করেছেন তাই করত, ঝানু জোচ্চোর হতো টনি কাপাডিয়ার মতো, দুশ্চরিত্র হতো ওর দিদি নিপার মতো, যে এক পিস্তুত দেওরের সঙ্গে প্রায় বসবাস করে, তাহলে ওরা ব্রতীকে বিপক্ষ মনে করত না। অন্তত ওরা যদি ব্রতীকে দেখে এ ভরসা পেত যে বড় হয়ে ব্রতী ওদের মতোই হবে, তাহলেও ওরা ব্রতীকে বিপক্ষ মনে করত না। ব্রতী এর কোনোটা করার দিকে প্রবণতা দেখায়নি। স্বামী, সন্তান, জামাই সবাই এসব করছে বলে সুজাতাও কোনোদিন মনে করেননি তিনি বিশেষ করে অসুখী। প্রথমত, যা ঘটে তা মেনে নেন, ওই তাঁর শিক্ষা, জীবন থেকে পাওয়া। দ্বিতীয়ত, তাঁর কোনোদিন মনে প্রশ্ন ওঠে না, প্রশ্ন করবার নৈতিক অধিকার যে তাঁরও আছে তা সুজাতা জানেন না। দুঃখ পেয়েছেন, খুব দুঃখ পেয়েছেন। দিব্যনাথ চিরকাল বাইরে মেয়েদের নিয়ে নোংরামি করেছেন, শাশুড়ির তাতে সস্নেহ প্রশ্রয় ছিল। তাঁর ছেলে পুরুষ বাচ্চা, তাঁর ছেলে স্ত্রৈণ নয়। সুজাতা দুঃখ পেয়েছেন, তারপর ভেবেছেন পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখী কে হয়। কিন্তু ব্রতী অন্য রকম ছিল। খুব ছোটবেলাতেও ওকে মিথ্যে বলে ভোলানো যায়নি। যুক্তি দিয়ে বোঝালে ও কথা শুনত, শুনতে হবে বলে দাবড়ালে কথা শুনত না। ও যখন বড় হতে থাকলো, তখন ওর মধ্যে সুজাতা স্বামী ও অন্য সন্তানদের চেয়ে সম্পূর্ণ পৃথক একটা মানব জগৎ দেখতে পেলেন। ওর সঙ্গে বই পড়ে, ওকে নিয়ে চিড়িয়াখানায় বেরিয়ে, ওর বন্ধুদের বাড়িতে ডেকে গল্পগুজব করে সুজাতা ক্রমেই ওর মধ্যে ডুবে যেতে লাগলেন। ব্রতী যেন ওর বেঁচে থাকার একমাত্র ন্যায়সঙ্গত ব্যাখ্যা হয়ে দাঁড়ালো। সম্ভবত ব্রতীর বিষয়ে সুজাতা অত্যন্ত অধিকারপ্রবণ হয়ে পড়েন। একা ব্রতীর জন্য সুজাতা স্বামীকে, শাশুড়িকে অমান্য করেছেন। অর্থহীন শাসন আর স্বেচ্ছাচারী প্রশ্রয় যা অন্য সন্তানেরা ভোগ করেছে তা ব্রতীকে ভোগ করতে দেননি। অন্য সন্তানদের শাশুড়ি সম্পূর্ণরূপে অধিকার করেছিলেন, ব্রতীর বেলা সুজাতা দখল ছাড়েননি। বেশি জেদি, বেশি অনুভূতি প্রবণ, বেশি কল্পনা প্রবণ ব্রতীকে সুজাতা ছায়ায় মায়ায় বড় করেছিলেন। স্বামী ও শাশুড়ির আধিপত্যের উত্তাপ থেকে ব্রতীকে বাঁচিয়ে চলার জন্যে সুজাতাকে খুব কষ্ট করতে হয়েছিল। সেই জন্যেই কি এরা এখনো ক্ষমাহীন? না ব্রতীর বিষয়ে এদের মনে মনে কোনো পাপ বোধ আছে? সেটা ঢাকবার জন্যেই এত রুক্ষ তুলি, এত অপরাধী ও সংকুচিত দিব্যনাথ, এমন নম্র জ্যোতি।
মুখে সুজাতা এর কোনো কথাই বললেন না। বললেন, তুলি, তুই খুব সুখী হবি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR.org।